সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা কিন্তু কোনো বিষয় বা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মাধ্যমিক 2026-এ যে কোয়েশ্চেনটা এসেছিল জিওগ্রাফির, সেখান থেকে কতটা কমন এসেছে, অর্থাৎ আমার করা সাজেশন থেকে এবং মক টেস্টের বেশ কিছু পেপার থেকে কি কি কমন এলো এবং কত পার্সেন্ট কমন এলো সেটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি শেষে বলবো কতটা কমন এলো, আগে বলে দিই কোন কোন কোয়েশ্চেন গুলো কমন আসলো। ঠিক আছে, চলো একটু দেখে নিই। দেখো, এটা ছিল আমার ভূগোলের সাজেশন পেপার। ঠিক আছে, এই সাজেশন পেপার থেকে প্রথমেই যে কোয়েশ্চেনটা কমন এসেছিল তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে, সেটা হলো দেখো, ক্যাটাবেটিক বায়ু কি। ক্যাটাবেটিক বায়ু কি, এই কোয়েশ্চেনটা তোমাদের কোয়েশ্চেন সেটে ছিল 3-এর দাগে। 3-এর দাগে 3.2 এর কোয়েশ্চেনটা কিন্তু কমন ছিল, 2 মার্কসের। এটা ক্যাটাবেটিক বায়ু কি। ওকে, চলো। আচ্ছা, এখান থেকে আরেকটা আমি বলে দিই, এই কোয়েশ্চেনটা তো কমন ছিলই, আর কি কমন ছিল এখান থেকে একটু বলে দিই তোমাদের। 5 মার্কসের একটা কোয়েশ্চেন ছিল পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি আর বৈশিষ্ট্য সমূহ। তো আমি সাজেশনে দিয়েছিলাম পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য। তো যারা যারা পরিচলন বৃষ্টিপাত আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা করেছিলে পার্থক্যতে, শুধু তারা কিন্তু অবশ্যই কোশ্চেনটা পেরে থাকা উচিত তাদের। কেননা দেখো, পরিচলন বৃষ্টিপাত কি, কিভাবে হচ্ছে এবং বৈশিষ্ট্য এবং তাদের চিত্র সবটাই কিন্তু আমি পার্থক্যতে দিতে বলেছিলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা এই কোশ্চেনটা পড়ে থাকবে তারা কিন্তু স্বাভাবিকভাবে পরিচলন বৃষ্টিপাতের চিত্র সহ বৈশিষ্ট্য লিখতে পারবে। তাও আমি এখানে কিন্তু মার্ক করিনি, যেহেতু ডিরেক্ট কোশ্চেনটা ছিল না তাই। তো পরে আমি আরেকটা কোশ্চেনে আসবো যেটা এরকমই আছে। নেক্সট দেখো যে কোশ্চেনটা, সেটা হলো জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব। জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব তোমাদের 5 নম্বর দাগের বড় কোশ্চেনে ছিল 5.1.4। এই কোশ্চেনটা ছিল জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব, যেটা আমি কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছিলাম। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হলো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এটাও কিন্তু আমার করা সাজেশনে আছে, আর তোমাদের পরীক্ষায় 4-এর দাগের 4.2 এর যে অর, 4-এর দাগে 4.2 এর যে অর, সেটাতেও কিন্তু এই কোশ্চেনটা ছিল। আশা করি প্রত্যেকে লিখতে পেরেছো। নেক্সট দেখো, জনঘনত্ব বলতে কি বোঝো। জনঘনত্ব বলতে কি বোঝো, এই কোশ্চেনটা তোমাদের 3-এর দাগের 3.5, 3-এর দাগে 3.5 নাম্বার দাগের অরে কিন্তু ছিল এই কোশ্চেনটা, যেটার মার্কস ছিল 2। নেক্সট দেখো, ভারত অধ্যায় থেকে বেশ অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু কমন এসছে, যেটা 5 নম্বর দাগে তোমাদের ছিল, সেখান থেকে কিন্তু কমন এসছে। তো 5 নম্বর দাগের কোয়েশ্চেন গুলো দেখো, ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই কোয়েশ্চেনটা তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেনে 5.2.2 এই দাগে ছিল, যেটা আমি এখানে কিন্তু কমন দিয়েছিলাম। নেক্সট দেখো, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের 5.2.3 দাগে আছে। তো এই কোশ্চেনটাও কিন্তু কমন এসছে, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। নেক্সট, ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ কি। এখানেও দেখো কোশ্চেনটা 5.2.1 দাগে ছিল। কোশ্চেনে ভারতের জলবায়ুর প্রধান 5টা নিয়ন্ত্রক যেগুলো আছে সেগুলোর ভূমিকা, আর জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ একই। ঠিক আছে, তাহলে 5-এর দাগে 5 নম্বরের বড় কোশ্চেন ভারতের থেকে কিন্তু এই 3টে তোমরা পেয়েছো। নেক্সট দেখো যেটা আছে, সেটা হলো ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় কবে প্রতিষ্ঠিত হয়। এই কোশ্চেনটাও তোমাদের দেওয়া পরীক্ষায় এসছে, সাজেশনে দেওয়া আছে। দেখো, পরীক্ষায় 2 মার্কসের কোশ্চেনে এসেছিল 3.6 এর কোশ্চেনটা। দেখো, ভারতের জরিপ সংস্থা বা সার্ভে অফ ইন্ডিয়া আর ইসরো সদর দপ্তর কোথায়, একই কোশ্চেনটা এখানে আছে। নেক্সট দেখো, উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় আছে, যেটা আমি সাজেশনে দিয়েছি, যেটা 4 নম্বর দাগে আছে। 4.4 এর দাগে কোশ্চেনটা কিন্তু দেওয়া আছে, যেটা আমি এখানে সাজেশনে দিয়েছি। এটার মান ছিল 3। নেক্সট দেখো, বৃষ্টিপাত কাকে বলে, বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। এই কোশ্চেনটা ডিরেক্ট না আসলেও এই কোশ্চেনটা আমি কমন দিয়েছিলাম, যেটা পরীক্ষায় তোমাদের শুধু পরিচলন বৃষ্টিপাত হিসেবে এসেছে।
তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কমন এসছে, ডিরেক্ট না আসলেও ইনডাইরেক্টলি কিন্তু কোশ্চেনটা কমন আছে। কেননা দেখো এখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু যারা রেডি করেছিলে বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, তারা কিন্তু এখানে পরিচলন বৃষ্টিপাতটা অবশ্যই করেছিলে, তাহলে ইনডাইরেক্টলি কিন্তু কোশ্চেনটা তোমাদের করা। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের 5 নাম্বার দাগের কোশ্চেনের মধ্যে ছিল 5 মার্কসের। নেক্সট দেখো ভারতের জনবন্টনের তারতম্যের কারণগুলি লেখো। ভারতের জনবন্টনের তারতম্যের কারণ, এটাও কিন্তু তোমাদের মাধ্যমিকের যে বড় কোশ্চেন 5 নাম্বার দাগে, ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণ, সেটাই কিন্তু এখানে দিয়েছে ভারতের জনবন্টনের তারতম্যের কারণগুলো। তো এই কোশ্চেনটাও কিন্তু যারা রেডি করেছিলে তারা কিন্তু কমন পেয়েছো। নেক্সট দেখো এবার একটু শর্ট কোশ্চেনে আসি। ড্যাশ কম্পোস্টিং এ বায়ুর উপস্থিতিতে জীবাণুরা জৈব পদার্থ বিশ্লেষণ করে। ঠিক আছে, ড্যাশ কম্পোস্টিং এ, সবাত কম্পোস্টিং এ অ্যান্সারটা হবে। এই কোশ্চেনটাও কিন্তু ডিরেক্ট না থাকলেও ইনডাইরেক্টলি তোমাদের 2 নাম্বার দাগের 7 কোশ্চেন, অর্থাৎ 2 নাম্বারের কোশ্চেনের 2.2.7 যে শূন্যস্থান পূরণ, সেখানে একটা প্রশ্ন ছিল জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজনের পদ্ধতিকে ড্যাশ বলা হয়, এটাকে কম্পোস্টিং বলা হয় অ্যান্সার। তো ইনডাইরেক্টলি কিন্তু কোয়েশ্চেনটা অনেকটাই এরকম বলা হয়েছে, কোন কম্পোস্টিং এ বায়ুর উপস্থিতিতে জীবাণুরা জৈব পদার্থ বিশ্লেষণ করে, এটা হবে সবাত কম্পোস্টিং এ। তো কনসেপ্টটা কম্পোস্টিং এর উপরে ছিল, অ্যান্সারটা কিন্তু তোমরা আশা করি করতে পেরেছো। নেক্সট কোশ্চেন আছে দেখো ভরাটকরণ কি। ভরাটকরণ এই কোশ্চেনটাও কিন্তু 2 নাম্বারের কোশ্চেন, যেটা কিন্তু আমি এখানে দিয়েছিলাম, সাজেশনে দিয়েছিলাম এবং মক টেস্টেও ছিল সেট নাম্বার জিতে, যেটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার 3 নাম্বার দাগের 3.3 কিন্তু ছিল অথবাতে। নেক্সট দেখো চাঁদ ও সূর্য যখন একই সরল রেখায় থাকে তখন তাকে ড্যাশ অবস্থান বলে, এটা হবে সিজিগি অবস্থান, তাই তো। চাঁদ সূর্য আর পৃথিবী যখন এক সরল রেখায় থাকে তখন তাকে বলা হয় সিজিগি অবস্থান। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়েছিল, কোথায় দেখো পরীক্ষাতে 2 নাম্বারের 2.1 শুদ্ধ অশুদ্ধতে একটা কোশ্চেন ছিল, পৃথিবীর সাপেক্ষে চন্দ্র ও সূর্যের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে। তো অ্যান্সারটা এখানে ভুল হবে, অশুদ্ধ হবে, কারণ সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে না, সরল রেখায় এক সরল রেখায় অবস্থানকে সিজিগি বলে। তো আমি ড্যাশ পূরণে দিয়েছিলাম কোশ্চেনটা, তোমাদের পরীক্ষায় শুদ্ধ অশুদ্ধতে এসেছিল। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট মুখ্য জোয়ারের বিপরীত দিকে যে জোয়ার সৃষ্টি হয় তাকে ভাটা, গৌণ জোয়ার, বান, খাড়া ব্যাধি বলে, ব্যবধি বলে। এটা আমরা প্রত্যেকেই জানি হবে মুখ্য জোয়ার বিপরীত মানে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে যে জোয়ার হয় সেটা কি জোয়ার হয়, গৌণ জোয়ার। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আছে, দিয়েছিল শূন্যস্থান পূরণ 2.2 এর কোয়েশ্চেন নাম্বার দেখো 2.2.4 ড্যাশ জোয়ারের মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়। বলছে ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়। এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে তৈরি হয়, তাহলে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে আমরা জানি গৌণ জোয়ার সৃষ্টি হয়, এই যেটা এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি ড্যাশ পূরণে দিয়েছিলাম, এখানে অপশনে এমসিকিউতে আমি দিয়েছিলাম, আর তোমাদের পরীক্ষায় কিন্তু শূন্যস্থান পূরণে ছিল, অ্যান্সার একই। নেক্সট দেখো মিনামাটা রোগের প্রধান কারণ কি, এখানে আমরা জানি অ্যান্সার হবে পারদ। যে কোশ্চেনটা আমি দিয়েছি এখানে এমসিকিউতে ঠিক একই কোশ্চেন তোমাদের কিন্তু ভেরি এসিকিউতে ছিল, অর্থাৎ একটি দুটি বাক্যে উত্তর দাও যেটা সেটাতে, একটু দুটি শব্দে উত্তর দাও যেটা সেটা অর্থাৎ সেই কোশ্চেনের 2.3 এর দাগের যে কোশ্চেন, অর্থাৎ 2.3 এর যে কোশ্চেন গুলো রয়েছে সেখানে দেখো 2.3.4 এই কোশ্চেনটা ছিল মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়, তো একই উত্তর হবে পারদ। নেক্সট দেখো কোন প্রক্রিয়া উচ্চভূমিতে বেশি সক্রিয়, কোন প্রক্রিয়া উচ্চভূমিতে বেশি সক্রিয়, এই কোশ্চেনটা আমি এমসিকিউতে দিয়েছি, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু শূন্যস্থান পূরণে এসছে কি না, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয়, বাড়ে না কমে।
ঠিক আছে, অর্থাৎ উঁচু হয় না নিচু হয়। তো কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে আছে, একই রকম কোয়েশ্চেন। কোন প্রক্রিয়ায় উচ্চভূমিতে বেশি সক্রিয়, কোন প্রক্রিয়া উচ্চভূমিতে সক্রিয়, কোন প্রক্রিয়া অবরোহণ আরোহণ আবহবিকার পলিসঞ্চয়। ওকে, তো এই কোশ্চেনটা আর আমার দেওয়া কোশ্চেনটার মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু একটু বুদ্ধি খাটালেই তোমরা উত্তরটা করতে পারতে, একেবারেই সোজা ছিল। নেক্সট দেখো, জোয়ার ও ভাটা প্রধানত কিসের কারণে ঘটে? আমরা প্রত্যেকেই জানি চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে জোয়ার ও ভাটার সৃষ্টি হয়। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু দিয়েছে, দেখো কিসে না, এই কোশ্চেনটা দিয়েছে এমসিকিউতে। তো তোমাদের এমসিকিউতেই কিন্তু কোশ্চেনটা ছিল পরীক্ষায় 1.6 দাগে, একের দাগের 1.6 কোশ্চেনটা ছিল। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান পতনকে কি বলা হয়? সুনামি, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ না জোয়ার ভাটা? অ্যান্সারটা হবে জোয়ার ভাটা। আর এখানে কিন্তু কোশ্চেনটা উল্টিয়ে দিয়েছে যে জোয়ার ভাটা কিসের কারণে হয়। তো কোশ্চেন দুটো কিন্তু সিমিলার, একবারে একই। আশা করি উত্তর কিন্তু তোমরা করতে পেরেছো। নেক্সট দেখো, ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে কোথায়? আমরা জানি মরুভূমি, আমরা জানি প্রত্যেকে, এটা কিন্তু গড়ে ওঠে বদ্বীপ ও উপকূল অঞ্চলে। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ছিল শুদ্ধ অশুদ্ধতে। কি ছিল? উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। তোমরা প্রত্যেকে জানো এটা ঠিক হবে, অর্থাৎ উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ গড়ে ওঠে, যেটা এখানেও দেওয়া ছিল, উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। আমি এমসিকিউতে দিয়েছিলাম, তোমাদের শুদ্ধ অশুদ্ধতে কোয়েশ্চেনটা এসছে। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমরা বেশ কমন পেয়েছো। নেক্সট, বহির্জাত প্রক্রিয়ার গতিশক্তি কোথা থেকে আসে? আমরা জানি বহির্জাত প্রক্রিয়ার সমস্ত গতি কিন্তু গতিশক্তি আসে সৌর শক্তি থেকে। তোমাদের মাধ্যমিকের কোশ্চেনের একবারে প্রথমের কোশ্চেনটা, একের দাগের 1.1 কোশ্চেনটা, বহির্জাত শক্তির মূল উৎস, এটাও কিন্তু সৌরশক্তি। তাহলে বহির্জাত প্রক্রিয়ার শক্তি কোথা থেকে আসছে? সৌরশক্তি। আর বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি উৎস হলো সৌরশক্তি। একই কোশ্চেন, অ্যান্সার একই। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও কিন্তু বেশ কমন ছিল। নেক্সট, কিউসেক দ্বারা কি মাপা হয়? কি মাপা হয় কিউসেক দ্বারা? এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কমন ছিল। এই কোশ্চেনটা এখানে আমি দিয়েছি এমসিকিউতে, কিন্তু তোমাদের পরীক্ষায় ছিল নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? যেটা 2.3 দাগের একেবারে প্রথমের প্রশ্ন, 2.3.1 এর নদীর জলপ্রবাহ মাপার একক কি না কিউসেক আর কিউমেক? তাহলে কিউসেক কি দ্বারা কি মাপা হয়? নদীর জলপ্রবাহ। আমি কোশ্চেনটা এখানে উল্টে দিয়েছি তোমাদের পরীক্ষায়, সরি, কোশ্চেনটা আমি যেটা দিয়েছিলাম সেটাকে উল্টে দিয়েছে পরীক্ষায়। আশা করি এটাও কিন্তু করতে পেরেছো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এখানে এটা শেষ। এবারে তোমরা ভাবতে পারো যে ম্যাম তো এগুলো বললোই, তাহলে ম্যাপ পয়েন্টিং। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, ম্যাপ পয়েন্টিং এর আমি একটাই লাইভ ক্লাস করিয়েছিলাম পরীক্ষার জাস্ট কিছুদিন আগে, একটাই লাইভ ক্লাস করিয়েছিলাম, যেখান থেকে কিন্তু তোমরা বেশ কমন পেয়েছো অনেক কটা। কি কি না, কন্যাকুমারিকা, লাদাখ মালভূমি, গোদাবরী নদী, চিল্কা হ্রদ, এটা কমন পেয়েছো। আর মরুমৃত্তিকা অঞ্চল আর ক্রান্তীয় চিরহরিত বনভূমি। আচ্ছা, এছাড়া পেয়েছো একটি গম উৎপাদক অঞ্চল। তো 10টার মধ্যে প্রায় 7খানা কিন্তু তোমরা কমন পেয়েছো ম্যাপ পয়েন্টিং থেকে। তো দেখতে পেলে তোমরা আমি টোটাল কোয়েশ্চেনটার মধ্যে কোন কোন কোয়েশ্চেন গুলো কমন ছিল সেগুলো কিন্তু বলে দিলাম। আর বাদ দিয়ে এবার আমি তোমাদেরকে বলবো আউট অফ 90-তে, অর্থাৎ তোমাদের এক্সাম হয়েছিল 90, এই 90 এর মধ্যে কত নাম্বারের তোমরা কমন পেয়েছো। তো আউট অফ 90-তে ম্যাপ পয়েন্টিং মিলিয়ে তোমরা কিন্তু 50 নাম্বার কমন পেয়েছো, অর্থাৎ আমার দেওয়া সাজেশন আর মক টেস্ট থেকে 50 নাম্বারের কোয়েশ্চেন কিন্তু কমন পেয়েছো। এছাড়া অর তো ছিলই, যেগুলো তোমরা অরেও কমন পেয়েছো, সেগুলো বাদ দিয়ে আমি বললাম 50 মার্কস কিন্তু কমন ছিল। তো আশা করি প্রত্যেকের জিওগ্রাফি পরীক্ষা খুব ভালো হয়েছে, আর আমার সাজেশন পড়ে কিন্তু তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে, আমি আশা রাখছি। তাহলে চলো, আজকের যে বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম সাজেশনটা নিয়ে, সেটা বললাম তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কে কত পার্সেন্ট কমন থেকে অ্যান্সার লিখতে পেরেছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।